অধ্যায় ১৯ ভেলকিবাজির সাতকাহন। আমাদের আড্ডাটির কথা তো আগেই বলেছি, সাপ্তাহিক আড্ডা। শিক্ষামূলক বটে, এক এক সপ্তাহে এক এক টপিকের উপর আলোচনা চলে। আমি আর সাজিদ মাগরিবের নামাজ পড়ে এগুচ্ছিলাম, উদ্দেশ্য আড্ডাস্থল। আজ আড্ডা হচ্ছে সেন্ট্রাল মসজিদের পেছনে। ওই দিকটায় একটা মাঝারি সাইজের বটগাছ আছে, বটতলাতেই আজ আসর বসার কথা। খানিকটা দূর থেকে দেখলাম আড্ডাস্থলে বেশ অনেকজনের উপস্থিতি। কেউ একজন যেন দাঁড়িয়ে হাত নেড়ে নেড়ে কথা বলছে। তাকে দেখে শামসুর রহমানের কবিতার দুটি লাইন মনে পড়ে গেল। স্বাধীনতা তুমি, বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর শানিত কথার ঝলসানি লাগা সতেজ ভাষণ। আড্ডাস্থলে পৌঁছে দেখি হুলস্থুল কাণ্ড। আলোচনা তখন আর আলোচনায় নেই, বাড়াবাড়িতে রূপলাভ করেছে। দাঁড়িয়ে হাত নেড়ে যে কথা বলছিল সে হল রূপম, ঢাবির ফিলোজফির স্টুডেন্ট, এথিইজমে বিশ্বাসী। তার মতে ধর্ম কিছু রূপকথার গল্প বই কিছু নয়। সে তর্ক করছিল হাসনাতের সাথে। হাসনাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এস্থোপোলজিতে পড়ে। রূপমের দাবি একমাত্র নাস্তিকতাই স্বচ্ছ, সৎ আর বাস্তবতাপূর্ণ। কোনো দুই নাম্বারই নেই, কোনো ফ্রডগিরি নেই। যা বাস্তব, যা বিজ্ঞান সমর্থন করে, তাই নাস্তিকতা। মুদ্রাকাথা, নাস্তিকতা মানে প্রমাণিত সত্য আর স্বচ্ছতার দিশা। হাসনাতের দাবি ধর্ম হল বিশ্বাসের ব্যাপার, আর বিশ্বাসের ব্যাপার বলেই যে একে একেবারে রূপকথা বলে চালিয়ে দিতে হবে তা কেন। ধর্ম ধর্মের জায়গায়, বিজ্ঞান বিজ্ঞানের জায়গায়। ধর্মের সাথে বিজ্ঞানের সামঞ্জস্যতা দেখাতে গিয়ে সে আলবার্ট আইনস্টাইন সহ বড় বড় কিছু বিজ্ঞানী আর দার্শনিকদের মন্তব্য কোট করতে লাগল। আমি গিয়ে সাকিবের পাশে বসলাম। তার হাতে বাদাম ছিল, একটি বাদাম ছিলে মুখে দিলাম। সাজিদ বসল না। সে রূপমের পাশে গিয়ে তার কাঁধে হাত রাখল, বলল, এত উত্তেজনার কি আছে রে? উত্তেজনা হবে কেন? রূপম বলল, তোকে দেখেই মনে হচ্ছে অনেক রেগে আছিস। এনিথিং রং? হাসনত বলে উঠল, উনি নাস্তিকতাকে ডিফেন্ড করতে এসেছেন। উনার নাস্তিকতা কত সাধু লেভেলের তা প্রমাণ করার জন্যই ভাষণ দেওয়া শুরু করেছেন। সাজিদ হাসনাতকে ধমক দেওয়ার সুরে বলল, তুই চুপ কর বেটা, তোর কাছে জানতে চাইছি আমি। হাসনাতকে সাজিদের এইভাবে ঝাড়ি দিতে দেখে আমি পুরো হাঁ করে রইলাম। হাসনাত সাজিদের সবচেয়ে প্রিয় বন্ধুদের একজন। আর এই রূপমের সাথে সাজিদের পরিচয় কদিনের? মনে হয় 1 বছর হবে। রূপমের জন্য তার এত দরদ কিসের? মাঝে মাঝে সাজিদের এসব ব্যাপার আমার এত বিদঘুটে লাগে যে ইচ্ছে করে তার কানের নিচে 2-4টে লাগিয়ে দিই। সাজিদের ধমক খেয়ে বেচারা হাসনাতের মনটা খারাপ হয়ে গেল। হবারই তো কথা। সাজিদ আবার রূপমকে বলল, বল কি হয়েছে? আমি বলতে চাইছি ধর্ম হল গোজামিলপূর্ণ একটা জিনিস। সেই তুলনায় নাস্তিকতাই স্বচ্ছ, সত্য আর বাস্তবতাপূর্ণ। কোনো 2 নাম্বারই তাতে নেই। সাজিদ বলল, তাই? এনি ডাউট? সাজিদ হাসল। হাসতে হাসতে সে এসে মিসবাহের পাশে বসল। রূপম বসল আমার পাশে। বটগাছের নিচের এই জায়গাটা গোলাকার করে বানানো হয়েছে। সাজিদ আর রূপম এখন মুখোমুখি বসা। সাজিদ বলল, বন্ধু, তুই যতটা স্বচ্ছ, সত্য আর সততার সার্টিফিকেট তোর বিশ্বাসকে দিচ্ছিস, সেটা এতটা স্বচ্ছ, সত্য আর সৎ মোটেও নয়। রূপম বলল, মানে কি বলতে চাস তুই? নাস্তিকরা ভুয়ো ব্যাপারে বিশ্বাস করে? 2 নাম্বারই করে? করে তো বটেই। এটাকে জোর করে বিশ্বাসও করায়। মানে? সাজিদ নড়ে চড়ে বসল, বলল, খুলে বলছি। এরপরে সাজিদ বলতে শুরু করল। বিজ্ঞানীরা যখন ডিএনএ আবিষ্কার করল তখন দেখা গেল আমাদের শরীরের প্রায় 96 থেকে 98% ডিএনএ হল নন কোডিং, অর্থাৎ এরা প্রোটিনে কোনো প্রকার তথ্য সরবরাহ করে না। 2 থেকে 4% ডিএনএ ছাড়া বাকি সব ডিএনএই নন কোডিং। এগুলোর তখন নাম দেওয়া হলো জাঙ্ক ডিএনএ। জাঙ্ক শব্দের মানে তো জানিস, তাই না? জাঙ্ক শব্দের অর্থ হল আবর্জনা। অর্থাৎ এই 98% ডিএনএর কোনো কাজ নেই বলে এগুলোকে বাতুল ডিএনএ বা জাঙ্ক ডিএনএ বলা হলো। ব্যাস, এটা আবিষ্কারের পরে বিবর্তনবাদী নাস্তিকরা তো খুশিতে লম্পঝম্প শুরু করে দিল। তারা ফলাও করে প্রচার করতে লাগল যে আমাদের শরীরে যে 98% ডিএনএ আছে সেগুলো হলো জাঙ্ক, অর্থাৎ এদের কোনো কাজ নেই। এই 98% ডিএনএ ডারউইনের বিবর্তনবাদের পক্ষে অনেক বড় প্রমাণ।
তারা বলতে লাগল, মিউটেশনের মাধ্যমে এক প্রজাতি থেকে আরেক প্রজাতিতে রূপান্তরিত হওয়ার সময় এই বিশাল সংখ্যক ডিএনএ আমাদের শরীরে রয়ে গেছে। যদি কোনো বুদ্ধিমান স্রষ্টা আমাদের সৃষ্টি করত, তাহলে এই বিশাল পরিমাণ অকেজো অপ্রয়োজনীয় ডিএনএ তিনি আমাদের শরীরে রাখতেন না। কিন্তু কোনো বুদ্ধিমান সত্তার হাত ছাড়া প্রকৃতির অন্ধ প্রক্রিয়ায় আমরা অন্য একটি প্রাণী থেকে বিবর্তিত হয়েছি বলেই এই বিশাল অপ্রয়োজনীয় অকেজো ডিএনএ আমাদের শরীরে এখনও বিদ্যমান। বিবর্তনবাদীদের গুরু, বিখ্যাত বিবর্তনবাদী জীববিজ্ঞানী রিচার্ড ডকিন্স তো এই জাঙ্ক ডিএনএকে বিবর্তনবাদের পক্ষে বড়সড় প্রমাণ দাবি করে একটি বিশাল সাইজের বইও লিখে ফেলেন। বইটির নাম দ্য সেলফিশ জিন। কিন্তু বিজ্ঞান ওই জাঙ্ক ডিএনএতে আর বসে নেই। বর্তমানে এপিজেনেটিক্সের গবেষণা থেকে প্রমাণ পাওয়া যাচ্ছে যে এতদিন যে ডিএনএকে জাঙ্ক বলে বিবর্তনের পক্ষে প্রমাণ বলে চালিয়ে দেওয়া হয়েছিল, তার কোনো কিছুই জাঙ্ক নয়। আমাদের শরীরে এগুলোর রয়েছে নানা রকম বায়োকেমিক্যাল ফাংশন, যেগুলোকে নাস্তিক বিবর্তনবাদীরা এতদিন অকেজো, বাতিল, অপ্রয়োজনীয় বলে বিবর্তনের পক্ষে বড়সড় প্রমাণ বলে লাফিয়েছে। সাম্প্রতিক গবেষণায় বেরিয়ে এসেছে এসব ডিএনএ মোটেও অপ্রয়োজনীয়, অকেজো নয়। মানবদেহে এদের রয়েছে নানান ফাংশন। তারা বলতো, প্রকৃতির অন্ধ প্রক্রিয়ায় মানুষ অন্য একটি প্রাণী থেকে বিবর্তিত হয়েছে বলেই এরকম অকেজো, নন ফাংশনাল ডিএনএ শরীরে রয়ে গেছে। এটার কোনো কাজ নেই। এটাকে তারা বিবর্তনের পক্ষে প্রমাণ বলে চালিয়ে দিত। কিন্তু সাম্প্রতিক গবেষণা থেকে জানা গেছে যে অ্যাপেন্ডিক্স মোটেও কোনো অপ্রয়োজনীয় অঙ্গ নয়। আমাদের শরীরে যাতে রোগ, জীবাণু, ভাইরাস ইত্যাদি প্রবেশ করতে না পারে, তার জন্য যে টিস্যুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সেটার নাম লিম্ফ টিস্যু। এই টিস্যু আমাদের শরীরে অনেকটা সৈনিক তথা প্রহরীর মতো কাজ করে। আর আমাদের বৃহদন্ত্রের মুখে প্রচুর লিম্ফ টিস্যু ধারণকারী যে অঙ্গটি আছে, তার নাম অ্যাপেন্ডিক্স। যে অ্যাপেন্ডিক্সকে একসময় অকেজো ভাবা হতো, বিজ্ঞান এখন তার অনেক ফাংশনের কথা আমাদের জানাচ্ছে। বিবর্তনবাদীরা কি আমাদের এ ব্যাপারে কোনো কিছু নসিহত করতে পারে? এখনও কি বলবে অ্যাপেন্ডিক্স অকেজো, বিবর্তনের পক্ষে প্রমাণ? রূপম চুপ করে আছে। সাজিদ বলল, এ তো গেল মাত্র দুটি ঘটনা। তুই কি মিসিং লিঙ্কের ব্যাপারে জানিস রূপম? আমার পাশ থেকে রাকিব বলে উঠল, মিসিং লিঙ্ক আবার কি জিনিস? সাজিদ রাকিবের দিকে তাকালো, বলল, বিবর্তনবাদীরা বলে থাকে একটা প্রাণী থেকে ধীরে ধীরে অন্য একটি প্রাণী বিবর্তিত হয়। তারা বলে থাকে শিম্পাঞ্জি থেকে আমরা, মানে মানুষ, এসেছে বিবর্তন প্রক্রিয়ায়। যদি এরকম হয়, তাহলে শিম্পাঞ্জি থেকে কিন্তু এক লাফে মানুষ চলে আসেনি। অনেক অনেক ধাপে শিম্পাঞ্জি থেকে মানুষ এসেছে। ধর, এক সংখ্যাটি বিবর্তিত হয়ে 10-এ যাবে। এখন এক সংখ্যাটা কিন্তু এক লাফে 10 হয়ে যাবে না। তাকে অনেকগুলো মধ্যবর্তী পর্যায় 2, 3, 4, 5, 6, 7, 8, 9 অতিক্রম করে 10 হতে হবে। এই যে 10-এ আসতে সে অনেকগুলো ধাপ 2, 4, 7, 8, 9 অতিক্রম করল। এই ধাপগুলোই হলো 1 এবং 10-এর মিসিং লিঙ্ক। রাকিব বলল, ও আচ্ছা, বুঝলাম। শিম্পাঞ্জি যখন মানুষে বিবর্তিত হবে, প্রাথমিক পর্যায়ে তার মধ্যে কিছু মানুষের, কিছু শিম্পাঞ্জির বৈশিষ্ট্য আসবে। এই বৈশিষ্ট্য সমৃদ্ধ পর্যায়টাই মিসিং লিঙ্ক, তাই না? যেমন ধর, মৎস্যকন্যা, তার অর্ধেক শরীর মাছ, অর্ধেক শরীর মানুষ। তাহলে তাকে মাছ এবং মানুষের একটি মধ্যবর্তী পর্যায় হিসেবে ধরা যায়। এখন কেউ যদি দাবি করে যে মাছ থেকে মানুষ এসেছে, তাহলে তাকে ঠিক মৎস্যকন্যার মতো কিছু একটা এনে প্রমাণ করতে হবে। এটাই হলো মিসিং লিঙ্ক। রূপম বলল, তো এটা নিয়ে কি সমস্যা? সাজিদ আবার বলতে লাগল, বিবর্তনবাদ তখনই সত্যি হবে যখন এরকম সত্যিকার মিসিং লিঙ্ক পাওয়া যাবে। পৃথিবীতে কোটি কোটি প্রাণী রয়েছে। সেই হিসেবে বিবর্তনবাদ সত্য হলে কোটি কোটি প্রাণীর বিলিয়ন বিলিয়ন এরকম মিসিং লিঙ্ক পাওয়া যাওয়ার কথা। কিন্তু মজার ব্যাপার, এরকম কোনো মিসিং লিঙ্ক আজ অবধি পাওয়া যায়নি। গত 150 বছর ধরে অনেক অনেক ফসিল পাওয়া গেছে, কিন্তু কোনোটিই মিসিং লিঙ্ক নয়। বিবর্তনবাদীরা তর্কের সময় এই মিসিং লিঙ্কের ব্যাপারটা খুব কৌশলে এড়িয়ে যায়। কেউ কেউ বলে আরও সময় লাগবে, বিজ্ঞান একদিন ঠিক পেয়ে যাবে ইত্যাদি। কিন্তু 2009 সালে বিবর্তনবাদীরা একটা মিসিং লিঙ্ক পেয়ে গেল, যা প্রমাণ করে যে মানুষ শিম্পাঞ্জি গোত্রের কাছাকাছি কোনো এক প্রাণী থেকেই বিবর্তিত। এটার নাম দেওয়া হলো আইডা। বিবর্তনবাদ দুনিয়ায় রাতারাতি তো ঈদের আমেজ নেমে আসলো। তারা এটাকে বলল দ্য 8th ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড। কেউ কেউ তো বলেছিল, আজ থেকে কেউ যদি বলে বিবর্তনবাদের পক্ষে কোনো প্রমাণ নেই, তারা যেন আইডাকে প্রমাণ হিসেবে হাজির করে। বিবর্তনবাদীদের অনেকেই এইটাকে আওয়ার মোনালিসা বলেও আখ্যায়িত করেছিল। হিস্ট্রি, ন্যাশনাল জিওগ্রাফি, ডিসকভারি চ্যানেলে এটাকে ফলাও করে প্রচার করা হলো। সারা বিবর্তনবাদ দুনিয়া কখন সাজ সাজ রব। কিন্তু বিবর্তনবাদীদের কান্নায় ভাসিয়ে 2010 সালের মার্চে টেক্সাস ইউনিভার্সিটি, ডিউক ইউনিভার্সিটি আর ইউনিভার্সিটি অফ শিকাগোর গবেষক বিজ্ঞানীরা প্রমাণ করে দেখালেন যে এই আইডা কোনো মিসিং লিঙ্ক নয়, এটা ল্যামোর নামক একটি প্রাণীর ফসিল। তাদের এই রিসার্চ পেপার যখন বিভিন্ন নামিদামি সায়েন্স জার্নালে প্রকাশ হল, রাতারাতি বিবর্তন জগতে শোক নেমে আসে।
বল রূপম, এইটা কি জালিয়াতি নয়? একটা আলাদা প্রাণীর ফসিলকে মিসিং লিঙ্ক বলে সাধারণ মানুষকে ধোকা দেওয়া কি চিটিং নয়? এর চেয়েও জঘন্য কাহিনী আছে এই বিবর্তনবাদীদের। ১৯১২ সালে পিলডাউন ম্যান নামে ইংল্যান্ডের সাসেক্সে একটি জীবাশ্ম পাওয়া যায় মাটি খুঁড়ে। এটিকেও রাতারাতি বানর এবং মানুষের মিসিং লিঙ্ক বলে চালিয়ে দেওয়া হয়। এটাকে তো ইংল্যান্ডের ন্যাশনাল জাদুঘরে প্রদর্শনীর জন্য রেখে দেওয়া হয়। বানর এবং মানুষের এই মিসিং লিঙ্ক দেখতে হাজার হাজার দর্শনার্থী আসত। কিন্তু ১৯৫৩ সালে কার্বন টেস্ট করে প্রমাণ করা হয় যে এটি মোটেও কোনো মিসিং লিঙ্ক নয়। এটাকে কয়েকশো বিলিয়ন বছর আগের বলে চালিয়ে দেওয়া হয়েছিল। গবেষণায় দেখা যায় এই খুলিটি মাত্র ৬০০ বছর আগের, আর এর মাড়ির দাঁতগুলো ওরাংওটাং নামের অন্য প্রাণীর। রাতারাতি বিবর্তন মহলের শোক নেমে আসে। বুঝতে পারছিস রূপম, বিবর্তনবাদকে জোর করে প্রমাণ করার জন্য কত রকম জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে এবং হচ্ছে। একটা ভুয়া জিনিসকে কিভাবে বছরের পর বছর ধরে প্রমাণ হিসেবে গিলানো হয়েছে। নেট ঘাটলে এরকম জোড়াতালি দেওয়া অনেক মিসিং লিঙ্কের খবর তুই এখনও পাবি। মোদ্দা কথা, এই নাস্তিকতা, এই বিবর্তনবাদ টিকে আছে কেবল পশ্চিমা বস্তুবাদীদের ক্ষমতা আর টাকার জোরে। এই বিবর্তনবাদী তাদের সর্বশেষ সম্বল ধর্মকে বাতিল করে দেওয়ার জন্য। তাই এটাকে প্রতিষ্ঠিত করার জন্য, দাঁড় করানোর জন্য, মানুষকে গিলানোর জন্য তাদের যা যা করতে হয় তারা করবে। যত জালিয়াতির আশ্রয় নিতে হয় তারা নিবে। এরপরেও কি বলবি তোর নাস্তিকতা সাধু, সৎ, প্রতারণাবিহীন নির্ভেজাল জিনিস? রূপম কিছু না বলে চুপ করে আছে। হাসনাত বলে উঠল, ইস, এতক্ষণ তো নাস্তিকতাকে নির্ভেজাল, সৎ, সাধু, কোনো ২ নাম্বারই নেই, কোনো ফ্রডবাজি নেই বলে লেকচার দিচ্ছিলি। এখন কিছু বল। এশার আজান পড়ল। আমরা নামাজে যাওয়ার জন্যে উঠে দাঁড়ালাম। আমাদের সাথে রাকিব আর হাসনাতও আছে। অল্প একটু পথ হাঁটার পরে আমি হঠাৎ থেমে গেলাম। সাজিদ বলল, তোর আবার কি হলো রে? আমি রাগি রাগি চেহারায় বড় বড় চোখ করে বললাম, তুই বেটা হাসনাতকে তখন ওইভাবে ঝাড়ি দিয়েছিলি কেন রে? সাজিদ হাসনাতের দিকে তাকালো, মুচকি হেসে বলল, শেক্সপিয়ার বলেছেন, সামটাইমস আই হ্যাভ টু বি ক্রুয়েল জাস্ট টু বি কাইন্ড। আমরা সবাই হা 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 করে হেসে ফেললাম।